যদিও ঘটনাটা খুব দুঃখের ছিল সেটা, কিন্তু ভীষণ সুন্দর, মানে বলার ধরনটা খুব স্বাভাবিক ছিল। মিস করেছো তা বলনি কেন গো? মিস করেছো বলনি কেন? বলনি বলেই তো মিস করেছো। হ্যালো সুকল্যাণ। আচ্ছা, সোনালিদি সবকিছু ঠিক আছে তো? একদম না, তোমার লাইফটা খুব দুঃখের যদিও, কারণ আমি জানি এই কাছাকাছি এক্সপিরিয়েন্স তো আমার হয়েছিল, কিন্তু ভীষণ বলার ধরনটা খুব সুন্দর লেগেছে আমার। মানে আমি যাদের বলার ধরন খুব ভালো লাগে তাদের লাইফ আমি শিখি। সে যতই আমার থেকে বয়সে বড় হোক আর যতই ছোট হোক বা সমবয়সী হোক, তার কাছ থেকে আমি সবকিছু শিখি। যেমন সোনালিদি যখন লাইভ করে তখন সোনালিদি লাইভের মধ্যে এত আন্তরিকতা থাকে, এত মিষ্টি করে বলে না, ওই মিষ্টত্ব না আমার মধ্যে একদম নেই। ভীষণ কর্কশ গলা, ওই আস্তে আস্তে কথা বলে। বিশালাক্ষী ভীষণ আস্তে আস্তে কথা বলে, ইন্দ্রাণী খুব মিষ্টি করে বলে, বিশালাক্ষীও খুব মিষ্টি করে বলে। মিষ্টত্ব কেন আমার মধ্যে ভগবান দেয়নি, তখন বোধহয় মিষ্টির অভাব হয়ে গেছিল আমার মনে হয়, সেই কারণে দেয়নি। কিন্তু আমি কিন্তু শিখি। এই যে সোনালিদি আগে গান করতো, এখন লাইভে গান করে না, খুব ভাল লাগে, খুব মিস করি সেই গানটা। আগে লাইভ করতে করতে মাঝে মাঝে গান করতো। সব পরিষ্কার সোহিনী, যাক সোহিনী এসেই না কেউ কে ট্যাগ করে, এটা সোহিনীর বিরাট গুণ। আজকে কিন্তু পুরো নতুন জায়গা থেকে লাইভ করছি, তার কারণটা হচ্ছে পাগলি মেয়ে তো বটেই, তোমারই মেয়ে তো। আজকে নতুন জায়গা থেকে লাইভ করছি দেখি বুঝতেই পারছো, সেই কারণে আমি লাইভে আসিনি, কারণ আমি পুরো আমার বাড়িতে আইসোলেশনে আছি। আমার মাহির পিরিয়ডস হলে আমি আলাদা হয়ে যাই গোল্ডিকে নিয়ে, কারণ গোল্ডি তখন ভীষণ এক্সাইটমেন্ট বাড়ে। তো আমি পুরো আলাদা জায়গায় একটা পোর্শনে আছি। পোর্শনটা পুরো বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা, যে এখান থেকে আমি জীবনে লাইভ করিনি। তবে এখানে একটা লাইট আমি এখানে লাগিয়ে উপকার হয়েছে। আজকে দেখছি যে লাইভটা অ্যাটলিস্ট আমার এই লাইটটার জন্য আমাকে একটু স্পষ্ট লাগছে, দেখতে ভালোই লাগছে। কিন্তু আমি নতুন জায়গায় এসে লাইভ করিনি এই কারণে, সিগন্যালে প্রবলেম হবে না, কারণ আমার ছেলের যেটা ওয়াইফাই সেখান থেকে নিয়েছি। কিন্তু হ্যাঁ, ছোট ছেলের বার্থডেতে মনে আছে তোমাদের আসা, ভীষণ এনজয় করেছিলাম আমরা সেই রাতটা, পারমিতা মনে আছে আমার। তো কি হয়েছে যে এখানে না এসে আমার লাইভ করা, ঠিক নতুন জায়গায় এসে মনে হচ্ছিল ভাল লাগছিল না। বিশালাক্ষী বললো যে লাইভ করতে, এবং আমি বলার পরও ভাবলাম যে করব না। আমি হ্যাঁ বলা মাত্রই সুকল্যাণ পোস্টার দিয়ে দিয়েছে, তখন আর সেই আর সোনালিদি আমাকে সব জায়গায় গিয়ে এমন করে বলেছে কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, প্রিয়দর্শনীর কাছ থেকে শিখেছি। এরপরে যদি আমি কমিটেড থেকেও বলি যে না আমি আজকে লাইভ করবো না, এই মাসে লাইভ করবো না, তাহলে সোনালিদির সত্যি ফেস লস হবে। মানে উর্মিদি বা সোনালিদি আমাদের সকলের আদরের দিদি, তার ফেস রাখার জন্য আমি দেখলাম না আমাকে লাইভ করতেই হবে। কারণ সুকল্যাণকে আমি ফোন করতে যাচ্ছিলাম, সুকল্যাণ তুমি পোস্টারটা দিয়ে দিলে, সরি আপনি পোস্টারটা দিয়ে দিলেন, আপনি আমাকে প্লিজ এই মাসটা ছেড়ে দিন, আমি পারবো না, আমার মাথায় কিছু আসছে না, নতুন জায়গায় আমি বাড়ি থেকে পুরো একদম বাড়ির লোকজন থেকে দূরে পড়ে আছি, একটা অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু তারপরে ভাবলাম না, সোনালিদি সব জায়গায় গিয়ে আমার কথা বলে, তো আমাকে একদম তোমার জন্য আমি নিজেকে প্রিপেয়ার্ড করলাম। ঠিক আছে, যখন সবাই চলে এসেছো আমি আর থ্যাংক ইউ সোহিনী, ভীষণ ভালো লাগছে। এই লাইটটার কামাল, আমার কিছু না, এই লাইটটা খুব ভালো লাগিয়েছি জানো তো, এই লাইটটা আমি উপরেই পাবো না, এখানে আছি বলেই পাচ্ছি। আমি একটা তখন আমি কোথা থেকে যেন আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে যতদূর জলদাপাড়া থেকে, জলদাপাড়া ফরেস্টটা আমার খুব পছন্দ, আমার এবং আমার মায়ের, এবং আমার জীবনে আমার মায়ের আমার পছন্দের ক্ষেত্রে প্রভাবটা খুব বেশি। আমাদের চরিত্রগতভাবে আমরা খুব আলাদা, আমার মা একেবারেই আমার অপোজিট, কিন্তু পছন্দটা কিন্তু আমার মা, আমার মধ্যে রুচিবোধটা আমার মা তৈরি করেছেন। এবং আমার মায়ের মতন করে শাড়ি পরা, আমার মায়ের মতন রং পছন্দ, আমার মা সাদা শাড়ি ভীষণ পছন্দ করতেন, সমস্ত কিছু। তো মা ফরেস্ট পছন্দ করে, আমি ফরেস্ট পছন্দ করি।
জলদাপাড়া ফরেস্ট থেকে আসার সময় বোধহয় আমার যতদূর মনে হচ্ছে আমি শিলিগুড়িতে একটা নাইট স্টে করেছিলাম, কারণ জলদাপাড়া ফরেস্ট থেকে গাড়ি করে ডাইরেক্ট একদম মুর্শিদাবাদে আসা মানে ইটস নট এ ম্যাটার অফ জোকস। আর তখন সম্ভবত আমাদের ফ্ল্যাট হয়নি, কাজী একটা তো আমাদের স্টেইং দরকার থাকে, আর অনেকটা শিলিগুড়ি পর্যন্তই মানে অনেকটা। তো না ফ্ল্যাট ছিল, কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না আসা, যতদূর মনে পড়ছে ওই রাত হয়ে যেত আর কি। সেখানে খুব বিখ্যাত একটা 5 স্টার হোটেল ম্যারিয়েট, সেখানে আমি ছিলাম এবং সেখানে বসে একদম রাস্তার উপর তো দেখছি যে তোমার গাড়িগুলো বাসগুলো থামছে এবং প্রত্যেকটা বাসে লেখা আছে বহরমপুর শিলিগুড়ি। তা আমার মনে হচ্ছে এই বহরমপুর থেকে যে বাসগুলো ছাড়ে তার মানে তো বহরমপুর থেকে যে না, এটা আমার সাগরিকার কাছ থেকেই নেওয়া, এটা দুটোই সাগরিকার কাছ থেকেই নেওয়া। তোমার মাম্মিজির কাছ থেকেই ড্রেসটা নেওয়া, তোমার মাম্মিজি আসতে পারে না, ট্যাগ করলেও আসতে পারে না। তো আমি ভাবছিলাম বহরমপুর থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলো কোন জায়গায় গিয়ে থামে, অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি বসে বসে, মানে চা খাচ্ছি আর একদম পায়ের উপর পা তুলে বসে বসে জানলা দিয়ে দেখছি। তো অনেকক্ষণ যখন সূর্যটা যখন ডুবে গেল তখন অন্ধকারে ওই লেখাটা দেখতে পাচ্ছি না, ওই বাসে নানা রকম ডেকোরেশন করা আছে, বাল্ব দিয়ে জ্বলছে, বাসগুলো প্রত্যেকটা ভালো, মানে অনেক ভলভো আছে। তো শিলিগুড়ি বহরমপুরের বাসগুলো খুবই ভালো, পারমিতা তো খুব ভালো জানবে। কিন্তু তখন আর দেখতে অতটা ভালো লাগছে না, তখন চারদিকে আলো জ্বলে গেছে, অন্ধকার, মানে অন্ধকারের মধ্যে আলো জ্বলে গেছে, কিন্তু বাসগুলোকে প্রমিনেন্ট দেখা যাচ্ছে না। তো আমি কি করলাম, আমি তখন একটু বেরিয়ে একটু কফি খাওয়ার জন্য ভাবলাম ঘরে আর অর্ডার দেবো না, বাইরে গিয়ে একটু ছবি টবি তুলি, আমার একটু ছবি তোলার নেশা খুব বেশি, নানা রকম জায়গায় সেলফি তুলবো। তো দেখি তখন রিলসের ব্যাপারে অতটা আমি অ্যাডিক্টেড ছিলাম না। তো আমি গিয়েছি এবং একজনের সঙ্গে হঠাৎ করে আমার আলাপ হলো, একজন মহিলার সঙ্গে। তার কাছ থেকে আমরা যারা প্যারানর্মাল ব্যাপার নিয়ে হ্যালো শশী, প্যারানর্মাল ব্যাপার নিয়ে নাড়াচাড়া করি না, তারা সব জায়গায় বোধহয় স্টোরি খুঁজে বেড়ায় বা স্টোরি আমাদেরকে খুঁজে বেড়ায়, মানে কোনো কোনো ঘটনা আমাদেরকে খুঁজে, যেমন অটো চালকের সঙ্গে আমি যাচ্ছি, সেখানে ভাবতে পারো যে অটো চালক আমাকে প্যারানর্মাল ঘটনা বলছে, এটা হয়। হ্যালো সুমিত, হ্যালো শ্রাবণী, ওয়েলকাম টু মাই লাইফ। এটা হয় কখনো, মানে এটা না আমাদেরকে, আমরা যেমন তাদেরকে খুঁজে নিই তারাও আমাদেরকে খুঁজে নেয়। সেই মহিলা আমাকে তার জীবনের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলেছিল, কারণ আমি আমার জীবনে তখন বাবার অভাবটা বোধহয় তাকে বলছিলাম যে বাবা না থাকলে কতটা ফাঁকা জীবন। আমার সঙ্গে ইনফ্যাক্ট যাদেরই আলাপ হয় তাদেরকে আমার বাবার গল্প তো আমি শুনিয়েছি, কারণ বাবার ভূমিকা আমার জীবনে ভীষণ বড়। তখন সেই প্রসঙ্গে কথাটা এলো যে তার জীবনে তার বাবার ভূমিকা কতটা। গল্পটা এইরকম, হ্যাঁ, মানে এমন জায়গা থেকে তোমার আসে গল্পগুলো পারমিতা, যে যেখান থেকে শোনার কথাই না, মানে তারাই যেন আমাদেরকে চিনে নেয় বা গল্পগুলো আমাদের কাছে আসতে চায়, কোন একটা মেসেজ যেন আমাদের মধ্যে দিয়ে তাদেরকে শোনাতে চায়, এইরকমই মনে হয় আমার। হ্যালো কি দাদি। তো মেয়েটা, ধরে নাও তার নাম, আমি নামটা মনে নেই, একেবারেই নামটা মনে নেই, তা ধরে নাও তার নাম, যেহেতু শিলিগুড়িতে আলাপ হয়েছিল শিলাই ধরে নিলাম, আমার নামটা কিন্তু একদম মনে নেই। তো শিলা যখন কলেজে পড়ে তখন খুব ছটপটে, চনমনে এবং গীতাদির মতন লম্বা চুলের অধিকারী, ভীষণ সুন্দর একটা, মানে লম্বা চুল, লম্বা বিনুনি তখনও ছিল, যখন আমি তাকে মিট করেছিলাম তখনও তার লম্বা বিনুনি ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো শিলা বললো যে, আমি বললাম আজকালকার দিনেও তোমার এত সুন্দর কি করে তোমার হেয়ার, বলো এটা আমাদের বংশগত ব্যাপার, আমার চুল হেয়ার ফল খুব কম হয় এবং আমি পার্লারে গিয়ে চুল ফুল কাটি না, আমি চুলটাই আমার কাছে ভীষণ আদরের এবং সারাক্ষণ আমি যত্ন নিই। হ্যালো শম্পা, হ্যালো সৌম্য। তো এই করতে করতেই বললো যে কলেজে আমার, জানো তো এই মোটা বিনুনির জন্য আমাকে সবাই চিনতে পারতো, কারণ জিন্স পরে সবাই যাচ্ছে, সবাই পরে যাচ্ছে, আর আমি মোটা বেনুনি আর শাড়ি পরে যাচ্ছি, এটাই আমার একটা আলাগ পেহচান তৈরি করেছিল। এবং ওর কিন্তু খুব মানে লাজুক প্রকৃতির ছিল বলে ওর ঠিক জীবনে সেরকম কেউ আসেনি, ওর বন্ধু সংখ্যাও যে খুব বেশি ছিল তাও নয়।
এবং কলেজ পাশ করার, যখন কলেজে পড়ছে এবং পাশ করার পর ওর একটা ম্যাট্রিমনি সাইটে গিয়ে ওর বাবা মা ঠিক করে যে ওর একটা, সরি বাবা মা না, মা ঠিক করে যে ওর এবার বিয়ে দিয়ে দেবে, কারণ বাবা নেই, মাথার উপরে ঠিক গার্জিয়ান নেই, এবং এই মেয়েটি খুব শান্ত। তো ওর একটা বিয়ে হলে ও একটা আর একটা ফ্যামিলির সঙ্গে অ্যাটাচড হবে, এবং ওদের ফ্যামিলি মেম্বার যেহেতু খুব কম, মা মেয়ের সংসার, সেহেতু আর একটা ফ্যামিলি এলে এদেরও উপকার হবে, এরাও এরাও তোমার আর একটা ফ্যামিলি পাবে। এবং হঠাৎ করে যদি মায়ের কিছু হয় তাহলে ওই শিলা যে একদম একা হয়ে যাবে, এই ভয়টা থেকে অন্তত তার মা মুক্ত হবে। হয়, আর এটা হয় ফ্যামিলির মধ্যে খুব কম, মানে ছোট্ট ফ্যামিলি হলে, নিউক্লিয়ার ফ্যামিলি হলে একজন না থাকলে না, সিঙ্গেল প্যারেন্ট না চিন্তা করে যে তার অবর্তমানে তার ছেলে মেয়ের কি হবে। এরকম করে দেখাশোনা করতে করতেই একটা সম্বন্ধ ওদের খুব ভালো লেগে যায়, এবং মাই কিন্তু যোগাযোগটা করছিল, এবং মা তাদেরকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে বলে যে তোমরা এই দিনে, এই সময় নির্দিষ্ট দিনে এসো। দেখা যায় কাছাকাছি, ওরা মানে কাছাকাছি আর কি ওরা থাকে। মেয়েটি কলকাতায়, মেয়েটিও কোথায় একটা বেড়াতে গেছিল সেই সময়, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব মিরিক গেছিল না কোথায় গেছিল একটা। তো যাই হোক, তো নির্দিষ্ট দিনে ওরা দেখা করতে, মানে মেয়েটা কি দেখতে আসে। অনলাইনে ওই ল্যাপটপের মধ্যে আর কি বুঝতে পারা যায়, সামনাসামনি কথা বলা যাক, ওদের এমনিতে মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু আমি সামনাসামনি আমরা দেখবো, কথা বলবো, এরকম একটা ইচ্ছে নেই। মেয়েটির ফ্যামিলিকে যখন আসে, মেয়েটি ওদের সঙ্গে কথা বলে, সে আগেকার মতন সে ধরে ধরে নিয়ে যাওয়া, সে চায়ের ট্রে নিয়ে তার পাশে আবার আরেকজন পিছে তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যায় না, ওরকম নয়, একেবারেই নয়। আজকালকার দিন একেবারেই ফর্মালিটি, মানে যতটুকু মেনটেন না করলেই না, সেটুকু যে ওদেরকে একটু আলাদা কথা বলতে দেওয়া হবে। ফোনে তো কথা বলছে ঠিক আছে, কিন্তু মায়ের শান্তি যে না সামনাসামনি দেখুক দুজনকে, কারণ যেহেতু মায়ের ইচ্ছেতেই বিয়েটা সম্পর্কটা অনেকটা এগিয়েছে। তো মেয়েটি যখন বেশ ওদের স্ন্যাক্স খাচ্ছে, কথা বলছে, হঠাৎ করে মেয়েটি কথা বলতে বলতে পিছনের দিকে একটা সাইডের সিটে বসেছিল ছেলেটার বৌদি। ওকে কিন্তু ঘরে ঢোকার সময় লক্ষ্য করেনি, এবং যখন ও হঠাৎ করে ওকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার কি আর পড়াশোনা করার ইচ্ছে আছে, আমাদের বাড়িতে কিন্তু কোনো অসুবিধা নেই, ও তখন ফিরে যখন ওর দিকে তাকায়, ওর শরীরের মধ্যে অসম্ভব কষ্ট হতে লাগে, অসম্ভব শরীরের মধ্যে একটা ইরিটেশন হয়, এবং অসম্ভব শরীরের মধ্যে একটা মানে কষ্ট হয়, সোয়েটিং হয়, একটা নিঃশ্বাসের কষ্ট হতে শুরু করে, এবং ও তখন থেকে অন্য মানুষ উত্তর দিচ্ছে, কিন্তু ওর ভালো লাগছে না। ওর ওই মহিলাকে দেখার পরটা হলো না, এমনি শরীরটা খারাপ করছে। অনেক সময় আমাদের অ্যাসিড ফর্ম করলে এরকম হয়, আমরা নিজেরাই বুঝতে পারি না। ও কিন্তু বারবার ভদ্রতা রক্ষা করার চেষ্টা করছে যেন ওখানে ওর কোনো, কিন্তু যখন দেখছে একেবারেই আনইজি ফিল করছে, তখন ও বলে যে আমার না খুব শরীর খারাপ করছে মা, আমি একটু ভিতর থেকে আসছি, তোমাদের সবাইকে, মানে আপনাদের সবারই পারমিশন নিয়ে আমি যদি একটু ভিতরে যাই, আমি একটু, আমার খুব শরীর অস্থির করছে। ওরা বলে হ্যাঁ শিওর, যাও। ও যেতে যখন যায়, তখন ছেলেটাও পিছিয়ে যাচ্ছে যে তোমার সঙ্গে একটু কথা বলবো, তখন না একটু পরে আমি কথা বলছি, আমার শরীরটা খুব সত্যি খারাপ করছে। অনেকে মনে করেছিল ও ছেলেটার সঙ্গে আড়ালে কথা বলার জন্য ও স্পেস চাইছে বলেও চলে যাচ্ছে, কিন্তু তা নয়, নট লাইক দ্যাট। ও যাচ্ছিল ওর শরীর খারাপ করছে বলে, এবং কিছুক্ষণ পর ও ছেলেটাকে ওর মা বলে কিরে এবার পাঠাবো, কথা বল, একটু আলাদা কথা বলে, ভালোই লাগে, খুব মার্জিত, পলিশড, হ্যান্ডসাম, ভালো না লেগে যাবে কোথায়। কিন্তু মেয়েটার আর ওই ঘরে ঢুকতে ইচ্ছে করে না, কিন্তু তাও ভদ্রতা করে শেষে তো আসতেই হবে, এবং কথাবার্তা মোটামুটি পাকা হয়ে যায়, ফাইনাল। এবং এইভাবে ওদের ফোনে যোগাযোগ থাকে ছেলেটার সঙ্গে মাঝে কোনো জায়গায় দেখা করার ইচ্ছে ছেলেটা প্রকাশ করলে যে
কোনো কফি শপে বা কোনো সিনেমা হলে মেয়েটা কিন্তু পুরো ডিনাই করে দেবে। মেয়েটা বলে না আমার এগুলো ভালো লাগে না, আমার মায়ের ইচ্ছে তাই আমি বিয়েটা করছি এবং আমারও ভালো লেগেছে, নো ডাউট। কিন্তু ও আসলে একেবারেই গতানুগতিক এখনকার মেয়েদের মতন নয়, ও একেবারেই একটু অন্য ধরনের। ও বলে না আমি ফোনেই ঠিক আছি, ফোনেই কমফোর্টেবল, বিয়েও হয়ে যায়। কিন্তু মাঝখানে কিছু ঘটনা না বললে, এই দেখা থেকে এই বিয়ে পর্যন্ত যে পিরিয়ডটা, একটা ঘটনা না বললে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে আজকের আলোচনায় এই গল্পটা কেন উঠে এলো। উঠে এলো এই কারণে, হ্যালো স্বর্ণালী, মেয়েটা যখন ওদেরকে দেখে ওরা চলে যায়, ওদেরকে পছন্দ করে মেয়েটাকে চলে যায় এবং মোটামুটি ডেট ফাইনাল হয়ে যায়, তারপর থেকে মেয়েটা রাত্রিবেলা একটা অদ্ভুত ধরনের স্বপ্ন আসতে থাকে। বাবু আমি লাইভ করছি। স্বপ্ন আসতে থাকে যে নর্মালি ওরা কোথাও বেড়াতে গেছে, সেইখানে ওর হবু হাজবেন্ড, তার ফ্যামিলি, আরো কেউ আছে, তাদেরকেও চেনে না, মানে স্বপ্নে যেমন আমাদের অসংলগ্ন ব্যাপারগুলো থাকে, তার সঙ্গে হঠাৎ করে যখন ওর চোখটা ওর বৌদির দিকে যায়, ও স্বপ্নের মধ্যেই একটা অদ্ভুত ভয়। কি হলো, কি হলো? হ্যাঁ লাইভ করছি, তোরা একটু সাবধানে লাইভ, জানছিস যে গোল্ডিকে নিয়ে লাইভ করছি, আজকেই দরজার মধ্যে স্কুটির বাড়ি দিতে হতো। অদ্ভুত না, সরি সরি, ভালো আছি। তো মুডটা নষ্ট হয়ে গেল। তো কি হয়েছে যে ওরা মানে স্বপ্ন দেখে মেয়েটা যে ওই বৌদির দিকে যখনই ওর চোখটা পড়ছে, যে বৌদিও সেই গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ গো, কিন্তু পারমিতা জানো তো মাইন্ডটা না ডিস্ট্রাক্টেড হয়ে যায়, মানে একদম। হ্যাঁ রাগ আমি করি না, দেখো একটা খুব সিরিয়াসলি বলছি একটা জিনিস, সেটা বলার সময় না লিঙ্কটা কেটে যায়, কনসেন্ট্রেশন ব্রেক হয়। এবং তুমি একটা জিনিস জানো তো সোনালি, আমি না খুব আমার কাজের ব্যাপারে ভীষণ, আমি খুব টাইম মেনটেন করি এবং আমি খুব সিরিয়াস। আমি কিন্তু কখন থেকে রেডি হয়ে বসে আছি এবং আমি এই ঘটনাটা নিয়ে চিন্তা করছি, তাহলে আমি ঠিকঠাক বলতে পারি। তো ও না দেখে যে মেয়েটাকে দিকে যেই তাকায় ওর বৌদির দিকে, যে বৌদি ওর এক গাল হাসছে, কিছু একটা ওকে অফার করছে খাওয়ার জন্য, ওর সেই ঘুম ভেঙে যায়, প্রচন্ড ঘাম হয়, প্রচন্ড প্যালপিটেশন হয়। প্যালপিটেশন হলেই আমাদের যেটা শ্বাসকষ্ট হয়, হার্টবিট তাড়াতাড়ি চললে, ওর শরীর অস্থির নেই, আবার সেই চোখে মুখে জল টল দেয় এবং ও বুঝতে পারে না যে স্বপ্নটার মধ্যে কি এমন ও দেখলো যে এত ভয় পেল। এবং এই স্বপ্নটা ওর কাছে ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে নানা রকম ভাবে। কারণ স্বপ্নটা কিরকম ভাবে আসতে থাকে, যেটা হচ্ছে যে এরকম বেড়াতে গেছে, ওর বৌদিকে দেখে ও একটা অদ্ভুত ধরনের ভয় হয়, ওর ঘুমটা ভেঙে যায়, বা ওর বৌদি ওর দিকে একটা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, ও ঘুমিয়ে আছে, হয়তো ওর দিকে এমনি করে তাকিয়ে আছে, আর যেই ও দেখে তারপরে ও উঠে পড়ে বিভৎস হয়, মা মা বলে চিৎকার করে। এবং বা ওর বৌদি একটা অদ্ভুত ভাবে ওর দিকে নিষ্ঠুর হাসি হাসছে, একটা অদ্ভুত ধরনের ভূতের মতন হাসি হাসছে, অনর্গল হেসে যাচ্ছে, এবং ওর বৌদির মুখটা যেন ক্রমশ একটা বিভৎস হয়ে যাচ্ছে, বিভৎস থেকে বিভৎসতর হয়ে যাচ্ছে। এই বৌদিকে নিয়েই বারবার স্বপ্নটা, এবং সেখানে কিন্তু ওর হাজবেন্ডকে ওর পুরো অচেনা লাগে, মানে হবু হাজবেন্ড, তখন তো বিয়ে হয়নি। এবং এই স্বপ্নের কথাটা ও বারবার ওর মাকে বলে যে মা আমি ওদেরকে দেখা হওয়ার পর থেকে কি হলো যে আমি বারংবারই ওদেরকেই স্বপ্ন দেখি, এবং সেখানে যখনই আমি ওই আমার হবু আর কি যাকে দেখি, তখন আমার একটা অদ্ভুত ধরনের ফিলিংস হয়, আমি ভয় উঠে পড়ি। তখন ওর মা বলে কেন রে, তো ভীষণ ভদ্র মেয়ে, ভীষণ মিষ্টি মেয়ে, তুই তো সেদিন দেখলি, কথা বললি। বলে হ্যাঁ, কিন্তু ওকে দেখার পরই কিন্তু আমার শরীরটা খারাপ করেছিল, ওকে দেখলেই না আমার শরীরের মধ্যে কেমনটা অস্থির করে। ওর মা বলে না না, এসব কুসংস্কার, এসব নিয়ে ভাবিস না, এসব নিয়ে একদম চিন্তা করবি না। কিন্তু এইরকম স্বপ্ন কিন্তু ওর কাছে
4-5 দিন আসার পর লাস্ট যে স্বপ্নটা এসেছিল সেটা অদ্ভুত স্বপ্ন, যেটা কিন্তু বিয়ের ঠিক 7 দিন আগে, যে ও কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং ও দেখতে পাচ্ছে, ও নিজেকেও দেখতে পাচ্ছে যে ও দাঁড়িয়ে আছে, এবং দেখতে পাচ্ছে যে ওর বৌদি, মানে যে যে যা হবে আর কি, হবু যা, সেটা ভারী কিছু নিয়ে ওকে একটা তোমাদের গল্পটা কেমন লাগছে প্লিজ জানিও, কারণ আমি না কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না তোমাদের। হ্যালো নন্দিতা। তো ভারী কিছু নিয়ে আঘাত করতে যাচ্ছে এবং সেই সময় ওর বৌদিকে ঝটকা মেরে ফেলে দিচ্ছে কে? ওর বাবা, ওর মৃত বাবা। এবং ও কিন্তু পিছন দিয়েই কোনো একটা কাজ করছে, পিছন থেকে একটা ভারী কিছু দিয়ে ওর মাথায় আঘাত করতে আসছে এবং ওর বাবা আপ্রাণ শক্তি দিয়ে ওর বৌদিকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এইখান পর্যন্ত যখন স্বপ্নটা দেখেছে, বোঝাতে পারছি, গায়ে কাঁটা দিচ্ছে, তখন ওর মাগো বলে চিৎকার করে উঠেছে ঠিক বিয়ের 7 দিন আগে। এবং ওর মা এটা নিয়ে রীতিমতো চিন্তা করে, কিন্তু তখন বিয়ের ডেট এগিয়ে এসছে, সমস্ত হল বুক করা হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, যে কি করা যাবে। এই অদ্ভুত ধরনের একটা রোগ, যেটা কিনা কোনো উৎপত্তি একটা হলো হঠাৎ করে এদের সঙ্গে সম্পর্ক করার পর, এরকম স্বপ্ন দেখে ভয় পাওয়া তো ছিল না। আর পার্টিকুলারলি ওই মেয়েটাকে ও দেখছে স্বপ্নে এবং ভয় পাচ্ছে। ওর চেহারার মধ্যেও কোনো বিভৎসতা নেই, মানে ওই হবু যে যা, খুব মিষ্টি মেয়ে, খুব মিষ্টি ব্যবহার, ভীষণ নরম ব্যবহার, তাহলে এটা কেন হচ্ছে? এবং তার 7 দিনের মধ্যে ওদের বিয়েটাও হয়ে যায়। এই 7 দিনের মধ্যে আর কোনো স্বপ্ন দেখেনি, এবং বিয়ের পর মোটামুটি স্বপ্ন থেকে ও একটু দূরে চলে যায়, কারণ তখন হয়তো ওর মধ্যে ওই ইনসিকিউর ব্যাপারটা কমে গেছিল, আরো বেশি ওর বৌদিকে বারবার দেখছিল, দেখার পর ওর হয়তো সয়ে গেছিল, ওর মন মস্তিষ্ক ও দৃষ্টি সয়ে গেছিল। কিন্তু যখনই ওর বৌদিকে দেখতো না, তখন ওর মুড ফ্লাকচুয়েশন হতো, মুড সুইং হতো। তো এরকম করতে করতে যাই হোক, ওদের সংসার মোটামুটি ওদের যখন 1 মাস মতো বিয়ে হয়েছে, তখন ও বলে যে দেখো, একদমই, হ্যালো ভুবন মনোমোহিনী, আরে তোমার স্বপ্নের গল্পটা শুনেই কিন্তু আমার এই গল্পটা মনে পড়ে গেল। এটা শিলিগুড়িতে আমাকে একজন বলেছিল আজ থেকে বহুদিন আগে, এবং সেইটাই আমার তখন মনে হলো যে এইটাকে কিন্তু লাইভে বলা যেতে পারে উষসী। তো যাই হোক, এত মানে ডিস্টার্বিং না, কতগুলো লোক আছে। সব যারা এই ফোন করে না, তারা বোঝে না যে তারা কোন, আমি একটা সাংঘাতিক কিছু না, কিন্তু আমাকে এইভাবে মেসেঞ্জারে ফোন করলে না আমার এত মেজাজ গরম হয় যে তাদেরকে আমি এই লাইভটা করার পরই ব্লক করবো। আমি দেখবো না কেন ফোন করেছে কি না করে, কারণ অচেনা লোককে আমার ফোনে, বিশেষ করে ভিডিও কল বা এমনি কল, আরে দরকারটা কি রে বাবা। যাই হোক, তো 1 মাসের মধ্যে ও বলে বরকে যে, মানে ওই আমি বলছি শিলার কথা, আমরা কোথাও হানিমুনে গেলাম না? তখন বলে না, আমার অফিসে ভীষণ চাপ, আমি তো যেতে পারবো না, পরে যাব। আর প্রচন্ড রকমের না, ওদের বিয়ের পর একটা জিনিস ওরা দেখে যে প্রচন্ড রকমের মানে ওর বর, ওর শাশুড়ি, ওর শ্বশুর, দাদার মানে ওই মানে ভাসুরের বউ প্রচন্ড রকমের কেয়ারিং কিন্তু ওর প্রতি, কিন্তু ভাসুরকেও কিন্তু বিয়ের সময়তেও দেখেন। এবং ওর বর বলেছে যে ওর বিদেশে কি একটা কারণে ওর আটকে গেছে কাজ করতে গিয়ে, ওই মুহূর্তে ওর পক্ষে আসা সম্ভব না, কারণ ইউএসএ থেকে তো সবসময় আসা যায় না। তো দাদা আসবে 2-1 বছরের মধ্যে আসবে। ওইগুলো অত সন্দেহ কিছু হয়নি। তো গলে তো এত ডিস্টারবেন্স হলে না খুব লাইভ করা মুশকিল হয়। মানে একদিকে গোল্ডি ডিস্টার্ব হচ্ছে, একদিকে বড় ছেলে ডিস্টার্ব হচ্ছে,
হ্যালো চিরশ্রী ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। তো ও দেখে যে হ্যালো চিরশ্রী ম্যাম বলেই আমার মনে পড়ে গেল ম্যামের কাছ থেকে নেওয়া জিনিসই আমি পড়ে আছি। তো যাই হোক, আমি ওই মেয়েটি বলে যে হানিমুনে, তো বলে যে না হানিমুনে এখন যাওয়া হবে না, আমি খুব কাজের চাপ। তা দাদার কথাও জিজ্ঞেস করলে বলে যে না 2-1 বছরের মধ্যে আসবি ইউএসএ থেকে। কিন্তু দাদা কিন্তু কোনো সময় ফোন করে না, কোনো সময় ফোন করে না। গোল্ডি ঘুরে বেড়াচ্ছে না, গোল্ডি মানে এতটা এখন এক্সাইটমেন্ট বাড়ে না, এই সময়টার জন্য আলাদা আছি। গোল্ডি পুরো লেপ কাঁথা বিছানা বালি সবকিছু নিয়ে কুস্তি করছে, আর একটা অদ্ভুত ধরনের মুখে আওয়াজ করছে, যেটা আমাকে আরো বেশি ডিস্টার্ব করছে। মানে আমি ওর এই উত্তেজনাটা না কমাতেও পারছি না, সহ্য করতে পারছি না। ও বসলে আমি ওকে দেখা। তো তারপরে ওই একদিন কিন্তু ওর একটা দেখে যে রাত্রিবেলা ওর প্রচন্ড একটা ঘুমের ঘোর হয়। নতুন বিয়ে হয়েছে, ওর বরের সঙ্গে কোথাও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কিন্তু রাত হলেই না মেয়েটার প্রচন্ড ঘুমায়। মেয়েটা নিজেই নিজেকে দোষারোপ করে, বিয়ের আগে তো আমার এত ঘুম পেত না, এখন কেন এত ঘুম পায়, অসম্ভব ঘুমিয়ে যায়, অসম্ভব। কিন্তু সংসারে খুব সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু পায়। ওর বর বলে যে তোমাকে আমি তুমি একদম নিজের টেক কেয়ার করো না, সেই কারণেই তো তোমাকে আমি এই প্রোটিন পাউডারটা তোমাকে আমি খাওয়াই। প্রত্যেকদিন রাত্রিবেলা ওকে একটা প্রোটিন পাউডার ওর বর ওকে খাওয়াতো, বলতো এটা খেলে তোমার সবকিছু সব লাইফই আর কি, ম্যারেড লাইফ এবং সবকিছুই খুব ভালো থাকবে। কিন্তু ও যে কারণে খায় সেটা কিন্তু ওর ফুলফিল হয় না, কারণ তো ঘুমিয়ে যায়। তো বলে কি তুমি আমাকে খাওয়াও, আমি ঘুমিয়ে যাই। তা বলে না তুমি এত উইক, তুমি ঠিক মতো শরীরে কোনো যত্ন নাওনি, সারা বছর লেখাপড়া করেছো, সেই কারণে তোমাকে আমরা খাওয়াই। একদিন কোনো একটা কারণে ওই হেলথ ড্রিঙ্কটা ওর হাজব্যান্ড ওকে দেয়, কিন্তু ও খাবো বলেও খায়, কিন্তু খাবো বলেও খেতেও যায়, কিন্তু কি কারণে একটা বাধা পড়ে। বাধাটাও একটা অদ্ভুত ধরনের বাধা, কোনটা কেউ ফোন করেছে বা কিছু একটা, ও ঘুরে এসে খাচ্ছে সেটাও জানে। ইতিমধ্যে ও শুয়ে পড়ে, কিন্তু ওর হাজবেন্ড কিন্তু ওই পাউডারটা প্রোটিন পাউডারটা দিয়ে যখন দেখেছে এমনি করে খেতে যাচ্ছে, ওইটা দেখে ও ঘর থেকে বেরিয়ে গেছে। তারপরে ঘরে আসেনি, ও শুয়ে আছে লাইট অফ করে। কিছুক্ষণ পর ও দেখে যে ওর দূর থেকে ওর বাবার একটা ছবিও নিয়ে গেছিল, কারণ বাবাকেও ভীষণ মিস করতো। ওর বাবার ছবিটা হঠাৎ করে ঘরের দেওয়াল থেকে বিনা কারণে বিনা হাওয়ায় ধাম করে পড়ে যায় এবং ভীষণ জোরে একটা আওয়াজ হয়। ও মনে করে যে আসলে অনেক সময় তো আমাদের ওই যাতে আমরা লাগাই পেরেকগুলো, সেগুলো তো সবসময় শক্ত হয় না, তো পেরেক শুদ্ধ খুলে গেছে বা কিছু একটা হয়েছে। ওটাতে ও তাড়াতাড়ি করে ও ওঠে এবং উঠে ওর মনে পড়ে আরে আজ তুমি হেলথ ড্রিঙ্কটা খাইনি, এবং এখনো তো ঘরে আসেনি। ও কিন্তু ঘুম এসেছিল, মানুষের সারাদিন সকাল থেকে কাজ করলে কি হয়, একটা ঘুম তো আসেই নর্মাল ভাবে। বাবার ছবিটাও তুলতে যাবে, এমন সব মনে হয় বাইরে থেকে একটা কথার আওয়াজ, একটা হাসির আওয়াজ, একটা অদ্ভুত ধরনের শব্দ। আমি না একটা জিনিস না দেখিয়ে পাচ্ছি না, আমার গোল্ডিকে দেখাই, কারণ এই গোল্ডি কে দেখাচ্ছি কেন, আমার অক্সিজেন, আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার শিব, আমার সব কিছু। এর জন্যই আমি 1 মাস আমার সংসার ঘর থেকে দূরে, কিন্তু এই যে আমার গোল্ডি, তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন ও বেঁচে থাকে, সুস্থ থাকে, কারণ ওর বেঁচে থাকাটা সুস্থ থাকাটা আমার ভালো থাকার জন্য খুব জরুরি। ও এবং আমার আরো 2টো পোষ্য এবং প্রত্যেকটা রাস্তার কুকুরই যেন ভালো থাকে, একদম সেটা চাই। যাই হোক, তো ও দেখে বাইরে থেকে একটা আওয়াজ আসছে এবং প্রচন্ড হাসাহাসি, হাসিটা আস্তে, কথা আস্তে, কিন্তু আসছে একটা চাপা শব্দ। ও তাড়াতাড়ি করে ও ঘর থেকে যখন বেরোতে যায়, দেখে এক অদ্ভুত দৃশ্য।
বৌদির রুম একটু খোলা, সেইখানে রীতিমতো দেওয়ারের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। ভীষণ একটা ভালো মোমেন্টে সাক্ষী হয়ে যায় আমাদের শিলা। ওর বুঝতে একটু অসুবিধা হয় না যে ওর এই হেলথ ড্রিঙ্কে নিশ্চয়ই কিছু স্লিপিং পিলস জাতীয় মেশানো হতো। কোনো রাতেই ও জানতেই পারে না, কোনো রাতে ওরা যে ইন্টিমেট হয়নি তা নয়, হয়তো ইন্টিমেট হওয়ার পরেই ও ঘর থেকে বেরিয়ে গেছে ওর বৌদির কাছে। এই কারণেই হানিমুনে যায়নি, বৌদি রেগে যাবে বলে। কারণ সম্পর্কের ব্যাপারে দুজনেই খুব কমিটেড দুজনের সঙ্গে। শুধুমাত্র বিশেষ একটা কারণে এই মেয়েটিকে নিয়ে আসা হয়েছে। কারণটা শুনলে তোমরা আরো অবাক হবে। এ বাবা বলছো তো সোনালিদি, আরো অবাক হবে, আসছে। কারণ ও জানতে পারে যে বিয়ের ঠিক কিছুদিন আগে ওর দাদা কিন্তু ইউএসএ গেছে। ও এটাও বলে যে তোমরা যখন মেয়ে খুঁজছিলে, তোমরা দাদাকে কয়েক মাস পরেই নয় দাদা যেত, ভাইয়ের বিয়েটাও এনজয় করতে পারলো না। তারপরে না, ওর যেতেই হতো, কাজ তো সবসময় পাওয়া যায় না। বৌদি কিন্তু প্রেগনেন্ট ছিল, এবং বৌদি প্রেগনেন্ট ছিল, সেই প্রেগনেন্সিটাকে ঠিকঠাক নাম দেওয়ার জন্যেই কিন্তু এই বিয়েটা দেওয়া। বুঝতে পারছো না, বৌদির সঙ্গে যে দেওরের সম্পর্ক আছে সেটা একদম স্পষ্ট হয়ে যাবে লোকের চোখে। তার থেকে যদি দেওরে একটা বিয়ে দেওয়া হয়, তাহলে লোক চক্ষু বা সমাজের চোখে সেটা অন্তত অতটা খারাপ হবে না। সেটা ধরেই নেওয়া হবে যে না, এই সম্পর্কের মধ্যে কোনো খারাপ কিছু বা অস্বাভাবিক কিছু নেই বা ইল্লিগাল কিছু ব্যাপার নেই। সেই কারণেই এই মেয়েটাকে বিয়ে করে আনা, এবং এই মেয়েটাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ওরা বিন্দাস থাকতো রাত্রিবেলা, এবং সারাদিন ওরা ওর প্রতি খুব কেয়ারিং সেটা দেখাতো। শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু জানতো ছেলে ছিল আউট অফ কন্ট্রোল। ছেলেকে কন্ট্রোল করার ক্ষমতা মা বাবার ছিল না, এবং মা বাবা কন্ট্রোল করতে পারবে না বলেই খেলার পুতুল হিসাবে এই শিলার সঙ্গে বিয়ে দিয়েছিল এই ছেলেটার। যখন জানাজানি হলো, কোনো মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়, কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, এবং অশান্তি সেই জায়গা থেকেই শুরু হলো। অশান্তি 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 অশান্তি। এইবার আস্তে 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 বৌদির কিন্তু সেই বিভৎস রূপগুলো ওর চোখের সামনে আসতে থাকলো। ওর দিকে হিংস্রভাবে তাকানো, অদ্ভুতভাবে হেসে বলা, তুমি আমাদের সম্বন্ধ নষ্ট করবে, তোমার ক্ষমতা, তুমি আমাকে ওর কাছ থেকে কেড়ে নেবে, তোমার ক্ষমতা। ও ঠিক স্বপ্নে যেটা দেখতো বিয়ের আগে ওকে দেখার পর, ওর এই যাকে দেখার পর, বৌদি মানে ওর যাকে দেখার পর, ঠিক সেই ধরনের ফেসগুলোই কিন্তু ওর চোখের সামনে আসতে থাকলো। কিন্তু সেই চেহারাটা কিন্তু ওর পক্ষে জানা সম্ভবই ছিল না। আর যখন ওর যা বলতো, মানে যখন ওর বর হয়তো একটু হেজিটেট করতো যে একদম খুল্লা আলোচনা হচ্ছে, যে বৌদির সঙ্গে আলোচনা সম্পর্ক আছে, কারণ বৌদির সঙ্গে যদি কোনো দেওরের সম্পর্ক থেকেও থাকে, ইভেন আমার সঙ্গেও যদি আমার কোনো দেওরের সম্পর্ক কোনো সময় থেকে থাকে, সেটা তো আর বাঁধিয়ে রাখার মতো গর্ব করার জিনিস নয়। এটা লজ্জার, এটা অন্যায়, এটা পাপ। সেই পাপ যদি কোনো সময় আমি করে থাকি, তার ফলও যেমন আমাকে ভোগ করতে হবে, বা ভোগ করব, বা ভোগ করছি, বা ভোগ করেছি, ঠিক সেই রকম এই সম্পর্কটাও কোনো সময় কিন্তু সাপোর্ট করা যায় না। একটা মেয়ে হিসাবে যদি এই সম্পর্কে কেউ জড়িয়ে যায়, সেটা তো বাঁধিয়ে রাখার মতো, লোককে গর্ব করে বলার মতো নয় যে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে আমার দেওরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কারণ দেওরের সঙ্গে সম্পর্কে জড়ানোটা আমি বলছি যে অস্বাভাবিক তো বটে, কিন্তু অস্বাভাবিক নয়, কারণ মানুষের মন, কিন্তু জিনিসটা তো ঠিক নয়। এবং এখানে তার সব থেকে ছোট করা হচ্ছে তার হাজবেন্ডকে, যে হাজবেন্ড তাকে কোনো একটা জায়গায় মানসিক বলো শারীরিক বলো স্যাটিসফাই করতে পারছে না বলেই তো সে কার কাছে যাচ্ছে না, তার ভাইয়ের কাছে। এখানে সব থেকে ছোট করা হচ্ছে তার হাজবেন্ডকে। কাজে এটা তো একটা পাপ, সেটা আমি করি বা তুমি করো, তাই না? এবং সেইটা যখন ওদের প্রকাশ হয়ে যায়,
তখনও বারবার বলে যে তুমি দাদাকে জানাবো, আমি দাদাকে জানাবো। দাদার ফোন নাম্বার তো নেই, মানে ওই ছেলেটার ফোন নাম্বার নেই। কারণ এই সম্পর্কটা যখন জানাজানি হয় তখন ওর বর মানে এই যে শিলার যে ভাসুর, সে বাড়ি ছেড়ে চলে যায়। সে বলে যে আমি এই সমাজ সংসারের, ও মানে একদম প্রকাশ্যে চিৎকার করেছিল এবং বলেছিল আমি বার করে দেবো বাড়ি থেকে। কিন্তু ওর বাবা বলেছিল দেখ এগুলো বাড়ির কলঙ্ক বাড়িতেই রাখ, বাইরে প্রকাশ করিস না। ও বলেছিল এটা মেনে নিয়ে সংসার করতে পারো না, মেনে নিতে হবে না, এটা আস্তে আস্তে সম্পর্কটা সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে। কিন্তু এইটা ওর ওর মানে ওর ভাসুর নিতে পারেনি এবং ওর সঙ্গে ভীষণ রকমের একটা বাজে একটা সন্ধে যায়, যে এখানে প্রচন্ড অশান্তি হয় মা বাবা ভাই এবং ভাসুরের। কারণ রোজগারটা ছিল এই শিলার যে হাজবেন্ড, তার ভাসুরের রোজগার কিন্তু কম ছিল, কোনো ইউএসএ বা কোথাও যায়নি। রোজগার কম থাকার জন্য মা বাবার চোখেও কিন্তু ওই ছোট ছেলের অপরাধটাও ছিল অ্যাকসেপ্টেড, কিন্তু বড় ছেলের রোজগারটা ছিল কম এবং বড় ছেলে ঠিক কথাই বলছে, সেটা মা বাবাও জানছে, কিন্তু ওকে শুধু বলছে তুই চুপ করে থাক, মুখ বন্ধ করে থাক। কারণ ছোট ছেলে ভয় দেখাচ্ছে যদি এরকম হয় তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো, এবং বাড়ি ছেড়ে চলে গেলে মা বাবা যেটা মোটা টাকা মাস খেলে পাচ্ছে, ওষুধের খরচ, বাড়িতে ল্যাভিশলি থাকছে, এসি চলছে, সবকিছু চলছে, সেটা কে দেবে? কারণ বড় ছেলে তেমন রোজগার ছিল না, কোনো ইউএসএ কোথাও যায়নি, বড় ছেলে বাড়ি ছেড়ে চলে গেছিল এবং কোথায় গেছিল সেটা কিন্তু বলে যায়নি। ও বলেছিল আমি থাকবো না এখানে, আমি ডাল ভাত নুন ভাত খাবো, কিন্তু আমি থাকবো না। এবং সেই স্বপ্নে দেখা যে চেহারাটা, বিভৎস যে চেহারাটা, সেইটাই কিন্তু দেখতে থাকে এবং বারবার বলতে থাকে। ওর বর যখন একটু হেজিটেট করে, যে বইয়ের সামনে যখন ওর খোলা আলোচনা হচ্ছে যে এ বলছে আমি ছাড়বো না, ও বলছে আমি তোমাকে দেখে নেব, তখন ওর শার্ট ধরে বলতো ওর বৌদি, ওর ক্ষমতা, ও আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে, আমি ওর চাকরির জায়গায় গিয়ে সমস্ত কিছু প্রমাণ দেখিয়ে দেবো। কারণ ওর সঙ্গে যে ওর সম্পর্কগুলো হয়েছিল, ও কিন্তু এতটাই ওর ভালোবাসার মধ্যে এতটাই হিসেব ছিল, এতটা নির্লজ্জতা ছিল যে ও সবকিছু কিন্তু ভিডিও করে প্রমাণ রেখেছিল। কারণ ওর কিছু যাওয়ার ছিল না, কারণ ওর কোনো মান সম্মান জ্ঞানী ছিল না। কিন্তু ওই ভিডিওগুলো চাকরির জায়গায় দেখাবে এবং ওর চাকরি চলে যাবে এবং মান সম্মান চলে যাবে, এই সব ভয়, মানে বলে আমার তো মান সম্মান যা যা যাবে, কিন্তু আমার জীবন থেকে ও চলে গেলে আমি কিন্তু ওকে শেষ করে দেবো, আমি ওকে কাউরি হতে দেবো না। এইরকম ধরনের যখন আলোচনা হয় তখন কি হতো, সেই দিনগুলোতে ওই চেহারাগুলোই ওই বৌদির মধ্যে ওই মেয়েটা দেখতে পেত, যেগুলো স্বপ্নে দেখেও আঁতকে উঠতো। তখন কিন্তু স্বপ্নে যখন ও দেখেছিল তখন কিন্তু কোনো রকম এই ব্যাপারগুলো জানতোই না, কোনো কিছুই ছিল না। সে বিভৎস হাসি, বিভৎস হেসে গড়িয়ে পড়া, যে ও চলে যাবে আমার কাছ থেকে, ওর ক্ষমতা, ওর তো মানে কি বলবো, ওই কি প্রাণ ভ্রমণাটা আমার হাতে আছে, ওর চাকরি একদম তুড়িতে আমি উড়িয়ে দেবো, এরকম করে বলা। বা কোনো সময় খুব রুক্ষ, যে তোমাকে যদি সংসার করতে হয় চুপচাপ এখানে সংসার করো, তাহলে তোমাকে বাড়ি থেকে বাইর করে দেবো, তুমি প্রমাণ করতে পারবে, কিছু প্রমাণ করতে পারবে, এইরকম। এবং তাতে শ্বশুর শাশুড়ি কিন্তু নির্লিপ্ত, আমি বলছি না যে সাপোর্ট, কিন্তু চুপ করে থাকাটাও কিন্তু সম্মতির লক্ষণ, নির্লিপ্ত। কারণ ওই যে বললাম ছোট ছেলের রোজগার, এইরকম করতে করতে মেয়েটা যখন বলে যে আমি তো সংসার করবোই না, কারণ আমার ঘৃণা বোধ হচ্ছে ওর সঙ্গে সংসার করতে, ওর সঙ্গে এক বেড শেয়ার করতে। কারণ বিয়ে মানে তো শুধুমাত্র একটা সম্পর্কের নাম নয়, একটা টাইটেল যোগ হওয়া নয়, একটা সিঁদুর পরা নয়। বিয়ে মানে হচ্ছে তার সঙ্গে মানসিক শারীরিক সব সম্পর্ক, আত্মিক, সেই সম্পর্ক আমার কোনোদিনই ওর সঙ্গে হবে না। কারণ ওকে আমি ঘেন্না করি এবং সমস্ত কথা আমি বাইরে গিয়ে বলে দেবো। এবং ওর মাকেও বলতে পারে না ফোনে, এই কারণে ওর মা একা থাকতো। ওর মা ছিল প্যানিকের পেশেন্ট, মানে প্যানিক ডিসঅর্ডার হতো, সেইখান থেকে ওর হার্টের একটা প্রবলেম চলে এসেছিল ওর মায়ের। সাডেনলি ওর মাকে বলবে, মা নিতে পারবে না, তার থেকে কাছে গিয়ে বলাটা ভালো। এবং ও বারবার বলে আমি কিন্তু এগুলো সমস্ত কিছু বলে দেবো, আমি দেখছি, আমি কদিন তোমাদের সময় দিলাম শুধরানোর। কারণ কোনো মেয়ে না সংসার মানে সংসার থেকে বেরিয়ে আসতে চায় না, মানে ম্যাক্সিমাম মেয়েরা, আমি সব মেয়ের কথা বলিনি। সেই সময়
কোনো একটা দিন। আর সেই সময় শিলা ভীষণভাবে ফিল করে ওর বাবাকে। শিলা কিন্তু ওর বাবাকে ফিল করতো না। ওর যখনই ও ঘুমোয়, আর ওকে হেলথ ড্রিঙ্ক দিলেও খেতো না, কিছুই খেত না। ইভেন ও নিজের খাবারটা পর্যন্ত আলাদা করে রান্না করে খেত, কারণ ভয় পেত। হ্যাঁ, ম্যাগনেট বৌদি। দুপুরের একটা সিনেমা বেরিয়েছিল, কি দুপুরের বৌদি নাকি একটা সিনেমা বেরিয়েছিল স্বস্তিকার। যাই হোক, তো এটা এই বৌদির সঙ্গে কিন্তু 8-10 জনের সম্পর্ক ছিল না, এই দেওয়ারেরই সম্পর্ক ছিল। তো ওই ও নিজের খাবার পুরো একটা গ্যাস স্টোভের মতো করে আলাদা করে রান্না করে সেটাকে পুরো খেয়ে, মানে ওকে কিছু মিশিয়ে দেওয়া হবে এরকম একটা ভয়। এবং ওর কিন্তু রাস্তায় বেরোনোটা পুরো বন্ধ করে দেওয়া হয় কায়দা করে। তো ও ভাবে আমাকে কি তোমরা আটকাবে। ও টাকা পয়সা সমস্ত কেড়ে নেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয়। ও মনে করে আমি ঠিক এখান থেকে বেরিয়ে যাব। মানে ওর উপর শারীরিকও অত্যাচার করা হয়, মানসিক তো বটেই। কারণ ও যখনই বলে আমি সব সবাইকে বলে দেব। এবং ওকে রীতিমতো ওকে একটা জায়গায় আটকে রাখা হয়, যে ও যেন বাড়ির বাইরে, ওদের বিরাট বড় বাড়ি, যেন বাড়ির বাইরে যেতে না পারে। কারণ বাড়ির বাইরে গেলেই ও বলে দেবে। কাজের লোকদের সঙ্গে ওকে কথা বলতে দেওয়া হয় না, ওর পোর্শনে কাজের লোক ঢুকতে দেওয়া হয় না, এবং ওকে একটা আলাদা পোর্শনে ওকে আলাদা করে রাখা হয়। ও বলে টাকা পয়সা আমার কেড়ে নিলেও কিছু করার নেই, ফোন কেড়ে নিলেও কিছু করার, আমি ঠিক চলে যাব, আমি বেরিয়ে যাব। ওর ভুলটা ছিল যে প্ল্যানিংগুলো রাগের মাথায় সমস্ত কিছু বলে দিচ্ছিল। এবং এইরকম একটা সময় ওর একদিন নিজের জন্য যখন রান্না করছে, এবং রোজ রাত্রিবেলায় ফিল করতো মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, কেউ মাথায় হাত বুলোচ্ছে, ঠিক হাতটা স্পর্শটা যেন বাবার। ওর বাবা যেন ওর দিকে, ওর কোনো ঘরের কর্নারে দাঁড়িয়ে আছে। স্বপ্নে দেখতো বাবা, চোখে জল, কাঁদছে। ও মনে করতো আমি বাবাকে খুব মিস করছি। ও বাবার ছবি ধরে খুব কাঁদতো, যে বাবা তুমি কোথায় গেলে, আজ তুমি নেই বলে আমার এত কষ্ট। ও ভীষণভাবে এই প্যারানর্মাল ব্যাপারটা ফিল করতে শুরু করলো, মানে বাবাকে। কিন্তু কোনোদিনই বিয়ের আগে ফিল করেনি। বিয়ের আগে বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু বাবাকে কখনো ফিল করেনি। এইবারও বাবাকে ফিল করতে শুরু করলো, যে ঘরের কাছে, মাথার কাছে, কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলে যেন রান্না করছে, সেখানেও পিছনে দাঁড়াচ্ছে, সে কোনো জায়গায় কিছু একটা করছে, কিছু একটা করছে। সারাক্ষণ ওর মনে হতে লাগলো বাবা যেন পাশে পাশে ঘুরছে। এবং ওর মন বললো, বাবাকে বলতো ছবিতে, বাবা ওরা যতই আমার ওয়ালেট কেড়ে নিক, যতই আমার মোবাইল কেড়ে নিক না কেন, আমি এই বন্দি কারাগার থেকে বেরিয়ে যাবো এবং ওদের সমস্ত মুখোশ খুলে দেবো। একদিন ও নিজের রান্না যখন করছে, পিছ থেকে ওর বৌদি একটা ভারী কিছু নিয়ে ওর মাথায় আঘাত করার চেষ্টা করে। কারণ ওরা নিজেরার মধ্যে প্ল্যানিং করে যে এইভাবে আটকে রাখা যাবে না, এইভাবে ওদের তো সব সম্পর্কই ওদের মাথায় উঠেছে। ওরা সবসময় ভাবছে এই বাড়ি থেকে পেরিয়ে যাবে আর আমাদের সমস্ত কিছু ডিসক্লোজ হয়ে যাবে। একমাত্র উপায় হচ্ছে মুখ বন্ধ করা, একে পৃথিবী থেকে সরিয়ে দাও। তাহলে পৃথিবী থেকে সরিয়ে দিতে গেলে কি করতে হবে, একে মেরে দিতে হবে, মেরে দিয়ে লাশ গায়েব করে দিতে হবে। তো ও যখন রান্না করছে, মানুষ যখন খুনের চিন্তা করে না, তখন সে পরে চিন্তা করে না যে লাশটা, হ্যাঁ লাশ কোথায় রাখবো, কোথায় কি রাখবো কি না রাখবো সেটা তো চিন্তা করেই, কিন্তু ধরা পড়বো, কোনো শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এইসব কিন্তু মানুষ তখন লজিক চিন্তা করে। তখন মনে করে যে সব ঠিক হয়ে যাবে, আমাকে এখান থেকে, আমাকে মারতেই হবে, আমাকে এটা করতেই হবে, এটাই মনে করে। ঠিক এই মনে করেই ওরা প্ল্যান করে যে ওকে মেরে ফেলতে হবে, এবং মাথায় কিছু আঘাত দিয়ে ওকে আগে ফেলতে হবে, এবং তারপরে ওর হাজবেন্ড, মানে শিলার হাজবেন্ড আর শিলার যা, দুজন মিলে মেরে ফেলবে। এই প্ল্যানিংটা কিন্তু ওদের মধ্যে হয়ে যায়। এবং এটার ব্যাপারে কিন্তু শ্বশুর শাশুড়িও জানতো। ওরা বললাম না, উদাসীন, চুপচাপ, সাপোর্টিভ। তো ও নিজের জন্য রান্না করছে, তো বারবার মনে হচ্ছে ওর পিছিয়ে এসে কেউ দাঁড়াচ্ছে, ও বারবার এমনি করে তাকাচ্ছে, দেখছে কেউ নেই। তো হঠাৎ করে ও মা বলে একটা চিৎকার হয়, দেখে ওর বৌদি বিভৎস ভাবে মানে পড়ে গেছে, এবং হাতে একটা হাতুড়ি টাইপের কিছু, এবং ওর বৌদির মাথা ফেটে রক্ত পড়ছে। এবং কোথাও গিয়ে সেই দেখে ওর বর যেন বিভৎস ভয় পেয়েছে। ওর বুঝতে একটু সময় লাগলেও কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে আসলে ওই হাতুড়িটা দিয়ে ওর মাথায় মারতে এসেছিল বৌদি।
এবং যখন এই রকম ওর বৌদির মাথা দিয়ে রক্ত পড়ছে গল গল করে, ওর বর ওই নিয়ে ব্যস্ত, ও সেই সুযোগে ও রাস্তায় বেরিয়ে আসে এবং বাড়ি এসে ও সমস্ত কিছু পাড়ার লোককে বলে দেয় এবং এমন একটা জায়গায় গিয়ে ও দাঁড়ায় যেখান থেকে ওকে আর মানে ওই যে একটা পালানোর প্ল্যান ও ছিল, ওকে পালাতে দিচ্ছিল না, ওইখানে গিয়ে সিকিউর জায়গায় দাঁড়ায় এবং পুলিশ অ্যারেস্ট করে সবাইকে অ্যারেস্ট করে। এবং পুলিশ জানতে পারে, যেটা অদ্ভুত কথা, সেটা আরো বেশি অস্বাভাবিক, যে ওর বৌদি বলে স্বীকারোক্তিতে যখন ও মারতে যাচ্ছিল হাতুড়ি দিয়ে ওই মেয়েটিকে, তখন কেউ একজন ওর বৌদিকে বীভৎসভাবে আঘাত করে এবং ওর বৌদি একদম হুড়মুড় করে মেঝেতে পড়ে যায়। এবং সেটা কিন্তু কোনো মানে ও কিন্তু কাউকে দেখেনি, কেউ ওকে ফেলার ছিল না, অস্বাভাবিকভাবে একটা ধাক্কা কেউ মেরে কেউ একটা ফেলে দেয়। একটা স্বপ্ন দেখেছিল, আমি বলেছিলাম যে ওকে পিছন থেকে কেউ মারছে এবং ওর বাবা, আমি বলেছিলাম যে ও স্বপ্ন দেখতো যে ও কোনো একটা কাজ করছে পিছন থেকে, আর ও যেন নিজেকেই দেখতে পাচ্ছে ও কাজ করছে এবং ওর বৌদি যেন কিছু দিয়ে একটা মারতে আসছে এবং ওর বাবা যেন ওর বৌদিকে বীভৎসভাবে ধাক্কা মেরে সরিয়ে দিল। এইখানে স্বপ্ন পুরোপুরি মিলে গেল, একটা ছাড়া মানে সেটা ওখানে মেয়েটি স্বপ্নে দেখেছিল ওর বাবা ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কিন্তু এখানে ওর বৌদি দেখতেই পেল না যে কোন আননোন একটা কোন শক্তি যে কিনা নিজের মেয়েকে বাঁচাতে প্রাণ শক্তি দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেইটা ওর বৌদি দেখতে পায়নি, কিন্তু এই অলৌকিক শক্তিটা যে ওর বাবা ছাড়া আর কেউ না, সেটা বুঝতে কিন্তু এই মেয়েটির একটু অসুবিধা হয় না। আলটিমেটলি ওদের জেল হয়, লোক জানাজানি হয়, ভীষণভাবে নিন্দিত হয় এবং সব থেকে নিন্দিত হয় যে ওকে মারার চেষ্টা। কারণ তুমি যদি সত্যি কোনো ভুল করে থাকো না, সেটা সমাজের সামনে আনো, সমাজকে তুমি আনতে না পারলো কেউ যদি আনে, তাহলে সেটাকে ফেস করো, অ্যাটলিস্ট ভুল করেছো ফেস করো, তারপরে লোকের নিন্দে সব শোনার পর তারপরে যদি বৌদিকে নিয়ে সংসার করতে হয় করো, বা ছেড়ে দাও, যা খুশি করো। কিন্তু একজন নিরপরাধী মেয়েকে তুমি মারতে যাবে যে তোমাদের প্রমাণ লোপাটের জন্য, এটা কি কোনোটা লজিক হলো? একদম। তার বাবা মেয়েটাকে বাঁচিয়ে দিল। তারপর থেকে মেয়েটির জীবনে কোনো দিন তার বাবার উপস্থিতি সে ফিল করেনি, কিন্তু ওই দিনেই বাবা তার উপস্থিতি বুঝিয়ে দিয়ে গেলেন যে তার মেয়ের প্রতি হয়তো তারপরে মনে হয়েছিল যে তাকে আর দরকার হবে না, সারা জীবন তার মেয়ের সুরক্ষিত করে দিয়ে গেলেন, বাঁচিয়ে দিয়ে গেলেন। এবং মেয়েটির সঙ্গে যখন আমার কথাটা হয়েছিল, মেয়েটি ঝরঝর করে কাঁদছিল কথাটা বলতে বলতে, এবং মেয়েটি আবার বিয়ে হয়, বাড়িতে চলে আসে। তার কিছুদিন পর মেয়েটার বিয়ে হয়, কিছু বছর পর, কয়েক বছর পর। পড়াশোনা কমপ্লিট করার পর, মানে পড়াশোনা যতদূর করতে করতে বিয়ে হয়ে গেছিল, বোধহয় ও MSc কমপ্লিট করে কি কিছু একটা কমপ্লিট করে, তারপরে ও বিয়ে হয়। এবং এই ভদ্রলোক খুব ভালো, ভীষণ বোঝে, এবং একটা মেয়ে আছে। মেয়েটা তখন খুব ছোট্ট, ওরা একটা কোথায় বললাম না, ওই যে মিরিকে বেড়াতে গেছিল বোধহয়, ও ফেরার পথে ওখানে ছিল। তো আমি যখন শুনেছিলাম আমার অস্বাভাবিক লেগেছিল যে স্বপ্ন, আমরা যে বলি না যে আরে স্বপ্ন তো না, আন্ডার এস্টিমেট করো না, স্বপ্ন কিন্তু আমাদের অনেক সময় অনেক মেসেজ দিয়ে যায়। স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের অনেক সময় অনেক প্রিয়জনেরা যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, চলে গেছে, তারা কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। তাই কখনো স্বপ্নকে ধূলিসাৎ করো না। সেদিন যখন উষশ্রী স্বপ্ন নিয়ে বলছিল, একটা গল্প করছিল লাইভে, আমার তখনই ঘটনাটা মনে পড়ে গেল যে এই সেশনটা, এই হানা টেলসের এই সেশনে আমি এই গল্পটা বলবো। কারণ স্বপ্ন, প্রত্যেকটা স্বপ্ন মিনিংফুল না হলেও, হয়তো যে স্বপ্নটাকে আমাদের মিনিংলেস লাগছে, হয়তো সেই মানেটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই।
মানে ছাড়া স্বপ্ন হয় কিনা আমি ঠিক জানি না, কারণ আমার কাছে স্বপ্ন ভীষণ মিনিংফুল। এবং স্বপ্ন আমি স্কুল জীবন থেকে স্বপ্ন নিয়ে ভীষণ ঘাটাঘাটি করি। আমার কাছে একটা স্বপ্ন ছিল যে ঘুমের 3য় স্তরে আমরা স্বপ্ন দেখি, এবং স্বপ্ন নিয়ে রীতিমতো আমি স্টলে ঘুরতাম, বিভিন্ন বই মেলায় খুঁজতাম যে স্বপ্ন নিয়ে বই পড়বো। তখন চোখের এতটা কমজোরি ছিল না, পড়তে পারতাম, এখনকার মতন কানা ছিলাম না যে। তো আজকে এই পর্যন্তই। অনেক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে তোমাদের গল্পগুলো বললাম, তোমাদেরও খুব অসুবিধা হলো, কিন্তু সবাই আমার সঙ্গে ছিলে। দ্যাটস এনাফ ফর মি। পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে, পরের সপ্তাহে আবার গল্প বলবো। কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও, যারা রেকর্ডেড দেখবে তারাও আমাকে জানিও। আমার সঙ্গে থেকো, হানা টেলসের সঙ্গে থেকো, হানা টেলসের পাশে থেকো। হানা টেলসের পাশে থাকলে আমার পাশে থাকা হবে, কারণ হানা টেলস আমাদের গ্রুপ, আমাদের প্রিয় গ্রুপ। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.